দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো তোমাদের আজকে তোমাদের যে জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ, সেই জীবনের প্রবাহমানতা অধ্যায়ের কোষ বিভাজন, সেই কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। যে কোষ বিভাজন কি, তারপর হচ্ছে কোষ বিভাজন বা কোষ বিভাজনে কোন কোন অঙ্গাণু সাহায্য করে, তারপর হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব লেখো। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেল ডিভিশন। তো কোষ বিভাজন, প্রথমে আমরা আলোচনা করব কোষ বিভাজন নিয়ে। তো কোষ বিভাজন বা সেল ডিভিশনটা কি আমরা লিখে নিচ্ছি। কোষ বিভাজন, কোষ বিভাজনটা কি? কোষ বিভাজন হচ্ছে কোষের বৃদ্ধি হবে, অর্থাৎ সেল ডিভিশন অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে, হোয়াট ইজ সেল ডিভিশন বা কোষ বিভাজনটা কি বলছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী জনু থেকে, যে প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী জনু থেকে অপত্য জনু সৃষ্টি হয় তাকে আমরা বলবো কোষ বিভাজন বা সেল ডিভিশন। কি বললাম? যে প্রক্রিয়া, একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী জনু থেকে অপত্য জনু সৃষ্টি হয় তাকে আমরা বলবো কোষ বিভাজন বা সেল ডিভিশন। ওকে, তো এই যে সেল ডিভিশন বা কোষ বিভাজন কি করে হচ্ছে? মনে করো এটা একটা কোষ, এইখান থেকে কোষ বিভাজিত হচ্ছে, তাহলে এইখানে একটা আর এইখানে একটা, অর্থাৎ এই কোষ থেকে এই দুটো কোষ বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছে। অর্থাৎ তাহলে এটা হচ্ছে জনিত্রী জনু আর এটা হচ্ছে অপত্য জনু। ওকে, এই জনিত্রী জনুকে আমরা ইংরেজিতে বলি মাদার সেল, আর এই অপত্য জনুকে আমরা বলে থাকি ডটার সেল। ওকে, এই যে একটা কোষ থেকে বিভাজিত হয়ে পরবর্তী দুটো কোষ তৈরি হওয়া, তাহলে এটাই হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। তাহলে এটা হচ্ছে জনিত্রী জনু বা মাদার সেল, আর এই দুটো হচ্ছে অপত্য জনু, মানে নতুন করে সৃষ্টি হওয়া, সেটা হচ্ছে অপত্য জনু বা ডটার সেল। ওকে, আশা করি কোষ বিভাজন কি বা সেল ডিভিশনটা কি বোঝা গেছে। এরপরে আমরা আলোচনা করব কোষ বিভাজনে কোন কোন অঙ্গাণু সাহায্য করে। তো তার আগে একটা কথা বলে নিন, এই যে কোষ বিভাজন বা সেল ডিভিশন, বিজ্ঞানী ফ্লেমিং 1880 অর্থাৎ 1880 সালে বিজ্ঞানী ফ্লেমিং সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে কোন বিজ্ঞানী ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে প্রথম লক্ষ্য করেন যে সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন হচ্ছে বা কোষ বিভাজিত হচ্ছে। এটা কোন পদ্ধতিতে কোষ বিভাজিত হচ্ছে? তিনি পরবর্তীতে 1882 অর্থাৎ 1882 সালে তিনি সেই প্রসেস বা পদ্ধতিটির নাম দেন মাইটোসিস প্রসেসে সেই কোষ বিভাজন ঘটেছিল সালামান্ডারের দেহে। ওকে, তাহলে এখন আমরা কোষ বিভাজনে কোন কোন অঙ্গাণু সাহায্য করে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো কোষ বিভাজনে সাহায্যকারী অঙ্গাণু আমরা কোশ্চেন নাম্বার 2 নিয়ে আলোচনা করছি। তো কোষ বিভাজনে সাহায্যকারী যে অঙ্গাণু, তার মধ্যে রয়েছে একটা নিউক্লিয়াস,
নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস। তো ওই নিউক্লিয়াস নিয়ে আমরা আগের ক্লাসগুলোতেও কিছু আলোচনা করেছিলাম। তো নিউক্লিয়াস হচ্ছে এরকম। তো নিউক্লিয়াসের মাঝখানে ক্রোমোজোম অবস্থান করে। তো এই নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে কটি দশায়? 4টি দশায়। সেই নিউক্লিয়াস বিভাজনের দশাটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। কি বলবো? ক্যারিওকাইনেসিস। একটা হচ্ছে পি, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে টি। অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টি পদ্ধতিতে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে। এই 4টি পদ্ধতিতে যে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে সেটাকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। ওকে, এরপরে রয়েছে রাইবোজোম। রাইবোজোম, এই রাইবোজোম কি করে? এই যে রাইবোজোম প্রোটিন তৈরি করে, যার জন্য রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো আমরা যদি দেখি এটা নিউক্লিয়াস। তো রাইবোজোমগুলো এরকম দানার আকার অবস্থান করে। এরা কি করে? কোষের মধ্যে প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে দেয়, তৈরি করে। ঠিক আছে, আমরা জানি যেহেতু নিউক্লিয়াসের মধ্যস্থ যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলো কিন্তু প্রোটিন নির্মিত অংশ। তার মানে হচ্ছে সেই প্রোটিন নির্মিত করছে কি? রাইবোজোম। রাইবোজোম কোষের মধ্যে প্রোটিন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা জানবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া আমরা নিউক্লিয়াসের মধ্যেই দেখছি। এইখানে দেখতে পাবো যে এরকম নৌকোর মতো অংশ দেখা যায়। এগুলোকে আমরা মাইটোকন্ড্রিয়া বলে থাকি। এই মাইটোকন্ড্রিয়া এটিপিতে শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপিতে, অর্থাৎ হোয়াট ইজ এটিপি? এটিপি, এই এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ফুল ফর্ম অফ এটিপি ইজ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ওকে, এই এটিপি কি করে? শক্তি উৎপাদন করে। শক্তিটা যখন উৎপাদন করছে, তাহলে ক্রোমোজোমের ক্ষেত্রে কিভাবে কাজে দিচ্ছে শক্তি? যখন ক্রোমোজোমগুলো একদিক থেকে আর একদিকে যাচ্ছে, মানে ছোটাছুটি করছে। ক্রোমোজোম যখন ছোটাছুটি করছে, একদিক থেকে আর একদিকে যাচ্ছে, তাদের যে ছোটাছুটিতে এই এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এরপরে আমরা জানবো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। এই যে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, এটা প্রাণী কোষে দেখা যায়। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকছে না, অর্থাৎ এটা কোথায় থাকছে? প্রাণী কোষে থাকছে। এই সেন্ট্রোজোমগুলো কি করে? আমরা যদি দেখি এরকম রশ্মি বেরিয়েছে। এই রশ্মিগুলো অ্যাস্ট্রাল রশ্মি নামে পরিচিত। অ্যাস্ট্রাল রশ্মি নামে পরিচিত। ওকে, এই রশ্মিগুলো কি বলা হয়? অ্যাস্ট্রাল রশ্মি। এই অ্যাস্ট্রাল রশ্মি একে অপরের সঙ্গে যুক্ত থেকে বেম তৈরি করে। কি তৈরি করে? বেম তৈরি করে।
ঠিক আছে, একে অপরের সঙ্গে অ্যাস্ট্রাল রশ্মিগুলো যখন জয়েন্ট থাকে, যুক্ত অবস্থায় থাকে, তখন বেম তৈরি করে এই সেন্ট্রোজোম, তাহলে বেম তৈরিতে অংশগ্রহণ করে। মনে রাখতে হবে বা মনে রাখবে, এটা কিন্তু প্রাণী কোষে থাকে, বাট উদ্ভিদ কোষে এটা দেখা যায় না। ঠিক আছে, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকবে? সেন্ট্রোজোম যদি প্রাণী কোষে থাকে, তাহলে যদি উদ্ভিদ কোষে না থাকে, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু কে গঠন করবে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠন করবে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠন করবে। তাহলে এটা বেমতন্তু, বেমতন্তু গঠন করবে কে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল। এটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষে। ওকে, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠন করে দিচ্ছে। এছাড়াও রয়েছে গলগি বডি। গলগি বডি, এই গলগি বডি কি করে? গলগি বডি, এই গলগি বডি, গলগি বডি কি করছে? এইদিকে প্রাচীর তৈরি করে দিচ্ছে, কোষ প্রাচীর তৈরি করছে। এই কোষ প্রাচীর তৈরির মধ্যে এই পার্টে একটা কোষ বিভাজন, এই পার্টে একটা কোষ বিভাজন। কে সাহায্য করছে? এই গলগি বডি। এটা একটা পার্ট হয়ে যাচ্ছে, পরবর্তীতে এটা একটা পার্ট হয়ে যাচ্ছে বিভাজিত হয়ে। তাহলে আমরা দেখলাম যে কোষ বিভাজনে কোন কোন অঙ্গাণু সাহায্য করে। এবার তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে, কোষ বিভাজনের গুরুত্বটা কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেল ডিভিশন? তাহলে সেল ডিভিশনের গুরুত্বটা কি? আমরা এইখান থেকে বলতে পারি, যদি সেল ডিভিশন না হতো তাহলে কোষের বৃদ্ধি ঘটতো না। যদি সেল ডিভিশনটা না হতো, সেল ডিভিশন যদি না হতো তাহলে কোষের বৃদ্ধি ঘটতো? ঘটতো না। তার মানে কোষের বৃদ্ধি ঘটাচ্ছে, কোষের বৃদ্ধি ঘটায়। সেল ডিভিশনটা কি করে? কোষের বৃদ্ধি ঘটায়। দ্বিতীয় নম্বরে আমরা দেখব ক্ষয় পূরণ। ক্ষয় পূরণ করছে, অর্থাৎ ডেড সেল বা মৃত কোষ। সেই মৃত কোষ, যখন কোষগুলো ডেড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন নিত্য নতুন কোষ বিভাজনের মাধ্যমে বা সেল ডিভিশনের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে কোষ বিভাজন একান্তই গুরুত্বপূর্ণ, জরুরি। তাহলে এরপরে কি? পুনরুৎপাদন। পুনরুৎপাদন, কোষ বিভাজন কি করে? কোষের পুনরুৎপাদন করে, পুনরায় উৎপাদন ঘটায়। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত। এখনো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের সঙ্গে থাকবে। আশা করি এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে। থ্যাংক ইউ।